বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শাহজাহানের মতো একটা মাফিয়ার পক্ষে বক্তব্য রাখছিলেন। সন্দেশখালী 9 দিন ধরে অপেক্ষা করছিল রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলবেন, তাদের পাশে দাঁড়াবেন। মুখ্যমন্ত্রী দাঁড়ালেন শাহজাহানের পাশে। শঙ্করবাবু, আপনি বেঁচে গেলেন আজকে, আপনাকে লজ্জার অংশীদার হতে হলো না? বিধানসভার কার্য বিবরণীতে লেখা থাকলো না উপস্থিত বিধায়কদের মধ্যে শঙ্কর ঘোষও বিজেপির ছিলেন। শঙ্করবাবু, এই কোন অভাগা বাংলায় আমরা রয়েছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্যাতিতা মহিলাদের পাশে না দাঁড়িয়ে যারা নির্যাতন করছেন তাদের পাশে দাঁড়ানোর সাহস দেখাচ্ছেন। এটা একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন? আপনি এখনো ওনাকে নেত্রী হিসাবে মানেন? আপনি ছেড়ে দিন না, সারা ভারতবর্ষের যত অনাচার অবিচার সমস্ত কিছু ছেড়ে দিন। আপনি শুধু একটা কথা বলুন, সন্দেশখালীতে যে মহিলারা, যাদের সম্পর্কে বলা হয় বুক ফাটে তবু মুখ ফোটে না, সেই মহিলারা অন ক্যামেরায় অভিযোগ করছে যার নামে, তার হয়ে ওকালতি করছেন আপনি। আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা, লজ্জা হয় না আপনার? বাড়িতে আপনি বুক দেখান কি করে? যারা তৃণমূল কংগ্রেস করে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আরে অভিষেকের হয়ে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দাঁড়ান, তাও একটা মানা যায়। শাহজাহান একটা ক্রিমিনাল, মার্ডারার, তোলাবাজ, মহিলাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে যায়। সেই শাহজাহানের হয়ে আপনি দাঁড়ান। আপনি মুখ্যমন্ত্রী, শুনে রাখুন, নন্দীগ্রামে চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী সময় দেবো, আর আজকে সময় দেবো, সময় দিই, সময় দেবো। বেশ বেশ বাংলাকে আপনারা নিচু করছেন, সম্মান হানি করতে নেমেছেন। উনি এই বিষয়ে কিছু বলবেন না। উনি অ্যাসেম্বলিতে যেটা বলেছেন আসলে উনি কিছুই বলেননি। উনি কতগুলো অভিযোগ পাল্টা অভিযোগ করে গেছেন। একদম মুখ্যমন্ত্রী হিসেবে যে তথ্যগুলো দেওয়ার দরকার সেগুলো না দিয়ে কাউকে যদি অ্যাকিউজ করতে থাকেন তাহলে সেগুলো যুক্তিগ্রাহ্য কোনোদিন হয় না। 355, 356 ধারার মতো ধারাগুলোর কথা এলেই একদল মানুষ আছেন তারা চিড়বিড়িয়ে ওঠেন। কিছু লোকের অ্যালার্জি হয়, কিছু লোক একটু কানে শুনবো না কানে শোনাও পাপ মতো করে মুখটা ফিরিয়ে থাকেন, কিছু লোক অস্বস্তিতে পড়ে যান। কিন্তু আমি সমস্ত অস্বস্তি ছড়িয়ে, সমস্ত বাধা ঠেলে, আমার সামনে এগুলো কোনো কিছু মনে হচ্ছে না এই মুহূর্তে তথাগতবাবু। আমার একজন নাগরিক হিসেবে এবং সাংবাদিক হিসেবে মনে হচ্ছে এই ধারাগুলোর যদি ব্যবহারই না থাকবে তাহলে সংবিধানে এগুলো আছে কেন? এবং যদি ব্যবহার করবার জন্য এগুলোকে সংবিধানে রেখে দেওয়া হয়ে থাকে তাহলে সন্দেশখালীর থেকে আরও কত খারাপ ঘটনা ঘটলে এগুলোকে ব্যবহার করা যায়। তথাগতবাবু, আপনি রাজ্যপাল হিসেবে একটা রাজ্য সামলে এসছেন, আমি আপনার সেই অভিজ্ঞতার জায়গা থেকে আপনাকে প্রশ্ন করছি। আমার মনে হয় আজকে 355, 356 বা আফস্পা এই ধরনের কোনো ধারা প্রয়োগ করবার আগে যেটা প্রথম বিবেচনা করা উচিত সেটা হলো যে লোকেরা, যে মহিলারা নিজের প্রাণের মায়া ছেড়ে নিজেদের অসম্মান মানুষের কাছে জানাবার জন্য এগিয়ে এসছেন, তাদের নিরাপত্তা যেন যে কোনো মূল্যে নিশ্চিত করা হয়। তাদের যেন এই গণ্ডগোল থিতিয়ে যাবার পরে তাদের ওপর যেন এই মহাত্মা শাহজাহানের বাহিনী আবার ঝাঁপিয়ে না পড়ে। আজকে কেন্দ্রীয় সরকার আমাদেরও সরকার, রাজ্য সরকারও আমাদের সরকার, তারা যেমনই ব্যবহার করুক তারা আমাদেরই সরকার, কিন্তু এদের যাতে নিরাপত্তা থাকে, এই মহিলাদের যাতে নিরাপত্তা থাকে, এদের আবার সেই পার্টি অফিসে নিয়ে গিয়ে বা ফার্মে নিয়ে গিয়ে যাতে পাশবিক অত্যাচার না করা হয় এটা নিশ্চিত করা হচ্ছে প্রথম কাজ। তারপরে 355, 356 এগুলো নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার বিবেচনা করবেন। এর মধ্যে প্রচুর রাজনৈতিক প্রশ্ন আছে, সেগুলো তারা নিশ্চয়ই বিবেচনা করবেন। এই 355, 356 করা হলেই তখনই মমতা শহীদ হয়ে যাবেন। শহীদ হওয়াটা মমতা খুব ভালো পারেন, রাস্তায় নেমে লড়াই করবেন। উনি তো বলেইছেন আমি স্ট্রিট ফাইটিং করতে পারি, বাস্তবে স্ট্রিট ফাইটিং ছাড়া আর কিছুই করতে পারেন না। অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন এ সমস্ত কিছু করতে পারেন না, স্ট্রিট ফাইটিং করতে পারেন। উনি স্ট্রিট ফাইটারের ভূমিকায় চলে যাবেন এবং সেখানে গিয়ে তারপরেতে আরও 10টা গ্রাম জ্বালিয়ে দেবেন বা যা হয় করবেন। তো এই জিনিসগুলোকে ভারসাম্য বজায় রেখে
কেন্দ্রীয় সরকারকে একটা যথাযথ ব্যবস্থা নিতে হবে। কি নেবেন তারাই বিবেচনা করবেন। বিশেষ করে যে রিপোর্টগুলো তারা পেয়েছেন এই মহিলা কমিশনের কাছ থেকে, সংসদীয় টিমের কাছ থেকে, শিডিউল কাস্ট কমিশনের কাছ থেকে তারা এই যে রিপোর্টগুলো পেয়েছেন সেটার ভিত্তিতে তারা বিবেচনা করবেন। কিন্তু আমি আবার বলছি, সর্বোপরি দেখতে হবে এই অসহায় মহিলাদের এবং অসহায় পুরুষদের যারা ওখানে নিজের প্রাণের মায়া ত্যাগ করে সামনে এগিয়ে এসছেন তাদের নিরাপত্তা যেন নিশ্চিত হয়। আমি অর্কর কাছে আসবো। অর্ক, এই যে 130-এর মধ্যে 130টা হেরে যাওয়ার মধ্যে গোটা ভারতে 70টায় দ্বিতীয় বিজেপি, তার মধ্যে 21টা এই বাংলায়, তার মধ্যে প্রথম 3টে আসনের মানে এই হেরে যাওয়া 21টার মধ্যে 3টের 2টো আসনে, মাত্র 2টো, গতকাল আরামবাগ, আজকে কৃষ্ণনগর, যে দেখলাম এটা যদি দিনের শুরু হয় শেষ তো মনে হচ্ছে 42-এই গিয়ে হবে, অন্য কিছু তো মনে হচ্ছে না। আমার মনে হয় যে 42টা উনি বলেছেন, হ্যাঁ। এর জন্য ওনার স্ক্রিপ্ট রাইটারের চাকরি চলে যাবে। আমার মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে, বলতে বলতে যেটা থাকে সামনে সেটা তো মিস হয়ে গেছে, বাট ফুট করে 42 লিখে দিয়েছে, উনিও বলতে বলতে 42 বলে ফেলেছেন। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে তার কারণটা খুব পরিষ্কার। তার কারণটা হচ্ছে যে উনি নিজেও জানেন যে এটা বাস্তবসম্মত নন, এবং তার থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সব থেকে যেটা ভালো, উনি এক্স্যাক্টলি জানেন যে মাইকে দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে কোন 4টে কথা বলে দিলে সন্ধেবেলাটা ওনার হবে। প্রত্যেকটা নিউজ চ্যানেলের সন্ধেবেলাটা ওনার কিভাবে হবে সেটা উনি জানেন। এবং এটা কিন্তু মমতা ব্যানার্জি যখন 42 বলেছিলেন সেটা বাস্তবসম্মত ছিল। আজকে নির্মলদা আপনি আমাকে বলুন, যদি আমি বিধানসভার নিরিখে ভোটটা দেখি, তাহলে বিধানসভার নিরিখের ভোটটাতে কি দাঁড়াবে? আমি একটু থামাচ্ছি। নির্মলবাবুকে একটা প্রশ্ন করা আছে, আমি আপনার কাছে আসছি। নির্মলবাবু, যে 42 বলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে, আমায় মাফ করবে কিন্তু আমি একটা প্রশ্ন না করে পাচ্ছি। আমার গুরু দত্তের ওই পেয়াসার একদম শেষ দৃশ্যটা মনে পড়ছে। হল ভর্তি দর্শক, একা কবি এগিয়ে আসছেন, সারা জীবন বঞ্চিত, গান গাইতে গাইতে আসছেন, যে দুনিয়া আগার মিল ভি যায় তো কে হয়। আচ্ছা, 42টা আসলে 42টাই মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন, কি হবে? দুনিয়া আগার মিল ভি যায় তো কে হয়? আপনি আমায় জিজ্ঞেস করছেন 42টা আসন পেয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন কি? কংগ্রেস 50 পেরোবে, দেখুন সরকার হবে। দেখুন, আপনি আমায় যদি জিজ্ঞেস করেন, কিন্তু তার মানে কি কোনো বিরোধী দল থাকবে? আমি শুনিনি, এটা শুনিনি থাকবে না। 42টা মানে মানুষ ভোট দেবেন কেন 42টা আসলে? শুনি একটু। এটাই আমি শুনতে চাইছিলাম এটা। নির্মলবাবু একটু আমাকে প্লিজ একটু বলুন 30 সেকেন্ডে এটা। না আমি ছোট করে বলছি, 42টার মধ্যে 42টা যদি মমতা পায়ও, তাতে মমতার কোনো লাভ নেই, মমতা সেটা নিজেও জানে। হ্যাঁ, মাঝে হতে যদি না পেয়ে থাকে, যদি 30টা ধরুন বিজেপি পায়, তাহলে নরেন্দ্র মোদীর যে স্বপ্নটা আছে 370, সেটাটা অনেকটা এগিয়ে গেল। এইবার অর্ক বলুন। অর্ক, দেখুন, প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যদি 42টা আসনে লড়ে, তার মানে তৃণমূল কংগ্রেস 42টা আসনে লড়ছে, বাংলার স্বার্থে লড়ছে, বাংলার মানুষকে প্রতিনিধিত্ব করবে বলে লড়ছে। ঠিক আছে, এবারে এই একটা ন্যারেটিভ তৈরি করা হবে কি, যে ও এর জিতে কি হবে, সরকার করতে পারবে না, আরে জিতে কি হবে, কোনো লাভ হবে না, জিতে কি হবে, আমরা আপনাদের বঞ্চিত করব, জিতে কি হবে, 100 দিনের কাজে টাকা দেব না, জিতে কি হবে, কোন রকম ভাবে কাউকে কোনো পয়সা করি দিতে দেব না, সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত রকম মানে বক্তব্য হয়, তাহলে বাংলার মানুষ বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে এটা বলার জন্য যে ভোট আসার মানে লার্জেস্ট পার্টি থেকে বেশি পাবে। আচ্ছা শুনুন, ভিড় দেখে যদি সবাই খুশি হয়, আমার মনে হয় ভিড় দেখে খুশি থাকাটাই ভালো। দীপাঞ্জন বাবু, আপনার কাছ থেকে শুরু করতে চাই। এই জাতীয় তদন্তকারী সংস্থার মতো সংস্থাগুলো কতটা জাতীয়, কতটা দেশের জন্য প্রয়োজনীয়, কতটা আমাদের প্রত্যেক দিনের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় আমরা জানি, আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার আজকের পরে মনে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বিবৃতির পর মনে হয়েছে ইডি সিবিআই পর্যন্ত তাও একরকম, কিন্তু এনআইএর আজকের এই ঘটনার পর এনআইএকে হামলাকারী, মহিলাদের উপর আক্রমণকারী বলে চিহ্নিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভারতের এবং ভারতীয় সমস্ত কিছুর উপরে পশ্চিমবঙ্গের মাটি থেকে হামলা চালানোর জন্য চূড়ান্ত উস্কানি দিয়েছেন। তিনি বিচ্ছিন্নতাবাদের চাষ করছেন রাজনীতির নামে, রাজনীতির ছদ্মবেশে, যেটা একসময় কাশ্মীর উপত্যকায় হুরিয়ত কনফারেন্সের নেতারা, পাঞ্জাবে খালিস্তানি আন্দোলনের নেতারা করতেন। আমার স্পষ্ট বক্তব্য দীপাঞ্জন বাবু, এটা আমার বিশ্বাসের সঙ্গে আপনার বিশ্বাস যদি আলাদা হয় স্পষ্ট করে বলতে পারেন। অনির্বাণ, বিপদটা এত বড় নয়, আপনি অহেতুক বড় করে দেখছেন। দীপাঞ্জন বাবু।
আমার মনে হয় অনির্বাণ তুমি বিপদটাকে অনেক ছোট করে দিচ্ছ। উনি কিন্তু মানে এই মহিলা 11-12 বছর ধরে একটা জিনিস ওনার খুব ক্লিয়ার, সেটা হচ্ছে ওনার কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। এই ছোট্ট ঘটনা, চকলেট বোম হোক বা সেই তিলক চৌধুরী নর্থ বেঙ্গলে প্রিন্সিপালকে পেটানো হোক অথবা ভবানীপুরের গুন্ডা ছাড়ানো হোক, সব ছোট্ট ঘটনা, ছোট ছোট ছেলেরা করে এসেছে। তো চকলেট বোমটাও ছোট্ট একটা ঘটনা, তোমার এই যে রিসেন্ট ঘটনা যেটা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এটা একটা কনসিস্টেন্সি। সেকেন্ড কনসিস্টেন্সি, আমি ওনাকে নিশ্চয়ই ক্রেডিট দেব যে কোনো মানুষ বা তার রাজনৈতিক দল বা তার প্রশাসন যদি দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত হয় বা তারা নিজেরাই দুর্বৃত্ত হয় এবং একটা লেভেলের পর তারা দেশ বিরোধী শক্তি বা এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে হাত মিলিয়ে কাজ করে, তো তাদের প্রোটেক্ট করা সেটা তো ওনার ধর্ম। উনি ধর্ম পালন করছেন, তো ভালো কথা, তো ধার্মিক। তো যারা ধর্ম পালন করেন তাদের ধার্মিক বলা হয়, উনি ধার্মিক। এখন ব্যাপারটা হচ্ছে সেই ধর্মটা কোন দিকে, ওনার রাজনৈতিক ধর্ম বা ব্যক্তিগত হোয়াটএভার আশা আকাঙ্ক্ষা এইগুলো মেটানোর ধর্ম, নাকি আমাদের রাষ্ট্রের ধর্ম, সেটাই খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রের ধর্ম হলে বলতেই হবে যে এটা কিন্তু সাংঘাতিক প্ররোচনা, এবং তুমি দেখেছো এই প্ররোচনায় অতীতে লোকসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উনি বলেছিলেন মহিলাদের ঝাঁটা, খুন্তি, দা, হোয়াটএভার বটি নিয়ে এগিয়ে আসুন, ঝাঁপিয়ে পড়ুন। আবার এখন বলছেন ইডি যখন গেছিল সন্দেশখালী তখন সেই মিথ্যা মামলা করানো হয়েছিল, কারণ মেসেজটা কিন্তু ডাউন দ্য লাইন চলে যায়। উনি বলেছেন, এবার ওনার ছত্রছায়ায় যারা যে সমস্ত সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী শক্তিগুলো আছে সেটা তারা ইমপ্লিমেন্ট করে। এটা আমরা বারবার দেখেছি, ইটস নাথিং নিউ। দীপাঞ্জন বাবু, কিন্তু এখানে আমার একটা কথা আছে, আপনি বললেন তো ধর্ম ধার্মিক, কিন্তু মানে ধার্মিক বলে বা এটা কারোর ধর্ম বলে বা তাকে এর জন্য ধার্মিক বলে আমি বিবেচনা করছি, তিনি ধর্ম পালন করছে বলে আমি কতদূর পর্যন্ত ছাড় দেবো? ধরুন এভাবে আমার এই মুহূর্তে ঠিক আপনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছে আমার 5 জন ধার্মিকের নাম মনে পড়ছে। 5 জন, একজন শিখ ভিন্দ্রানওয়ালে, 2 জন হিন্দু, একজন নাথুরাম গডসে, একজন প্রভাকরণ, আর দুজন মুসলিম, একজন মোহাম্মদ আলী জিন্নাহ, একজন মিরওয়াইজ ওমর ফারুক। আমার প্রশ্ন দীপাঞ্জন বাবু, মোহাম্মদ আলী জিন্নাহ, মিরওয়াইজ ওমর ফারুক, ভিন্দ্রানওয়ালে, প্রভাকরণ অথবা নাথুরাম গডসের মতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঘৃণার চাষ করে দেশ থেকে বিচ্ছিন্ন করে তার ধর্ম পালন করে রাজনীতি করতে চান, করুন, কিন্তু স্পষ্ট করে বলুন আমার উদ্দেশ্য ভারত থেকে রাজনীতি করা নয়, আমি ভারতের বাইরে গিয়ে রাজনীতি করতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।